ভারতের উপজাতি যুবদের সমস্যা এবং তার উত্তরণের পথ নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম এবং আমাদের রাজ্যের ডিএফএ কেএফ এর নেতৃত্বের উপস্থিতিতে একটা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী দিনে একটা তার সমস্যা চিহ্নিত করে আগামী দিনে উত্তরণের একটা পথ নিয়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ হয়। এই গোটা বিষয়টা এই সংবাদ মাধ্যমের সামনে বলবেন আমাদের জেনারেল সেক্রেটারি প্রথমেই, তারপর ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি আছে সেখানে বলবেন, প্রথমে জেনারেল সেক্রেটারি বিষয়গুলো নিয়ে বলবেন। নবারুণ বলেছে গতকালকে ডিএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভা হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে 2025 সালে ডিওয়াইএফআই সারা দেশ জুড়ে যে সদস্য সংগ্রহ করেছে তার মধ্যে ত্রিপুরাতে ডিওয়াইএফআই তাদের প্রায় 25,000 সদস্য বেড়েছে এবছর, মানে 2025 সালে। 2026 সালে সদস্য সংগ্রহের কাজ চলছে। আমরা মনে করি ত্রিপুরার বুকে ডিওয়াইএফআই যেভাবে প্রতিদিন যুবদের জীবন যন্ত্রণা নিয়ে লড়াই আন্দোলন করছে তার একটা বড় রিফ্লেকশন এই 25,000 সদস্য সংগ্রহ হচ্ছে বৃদ্ধি হওয়া। এবার আমি আসি আজকে আমাদের প্রোগ্রাম নিয়ে। আজকে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই আগরতলাতে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এবং টিওয়াইএফ এর কেন্দ্রীয় নেতৃত্বদেরকে নিয়ে উত্তর এবং উত্তর পূর্ব ভারতে, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে আদিবাসী যুবদের যে মূল সমস্যা সেগুলোকে চিহ্নিত করে আগামী দিনে আমরা কিভাবে লড়াই আন্দোলনকে সংগঠিত করব তার হচ্ছে পথ নির্দেশ করবার জন্য আমরা একটা আলোচনা সভা করেছি। আপনারা জানেন যে ঐতিহাসিকভাবেই আমাদের সারা দেশের আদিবাসী মানুষরা তারা হচ্ছে দীর্ঘদিন ধরে শোষিত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। আমাদের দেশের সংবিধান এই আদিবাসী অংশের মানুষকে উন্নয়নের জন্য অনেকগুলো অধিকারকে স্বীকৃতি দিয়েছিল যখন সংবিধান তৈরি হয় সেই সময় থেকেই। কিন্তু তারপরেও এত বছর কেটে গেলেও যে পরিমাণে এই আদিবাসী মানুষের উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতি হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2014 সালে যখন কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, এই বিজেপি সরকার আসার পরে এই আদিবাসী মানুষের জীবন যন্ত্রণাকে তারা বাড়িয়ে দিয়েছে। সবার প্রথম কথা, বিজেপি বা আরএসএস তারা হচ্ছে এই ট্রাইবাল মানুষদেরকে ভারতবর্ষের আদি অধিবাসী হিসেবে মানতে রাজি নয়। তাই দেখবেন তারা হচ্ছে আদিবাসী শব্দটা ব্যবহার করে না, তারা জনজাতি বা তারা হচ্ছে বনবাসী শব্দটা ব্যবহার করে। আমরা বলছি যে আপনারা ক্ষমতায় এসে আপনাদের ক্ষমতার জোরে হয়তো কোনো শব্দকে পরিবর্তন করে দিচ্ছেন, কিন্তু আপনারা ভারতবর্ষের ইতিহাসকে হচ্ছে পরিবর্তন করতে পারবেন না। বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি সংবিধানের মাধ্যমে যে সমস্ত স্বীকৃতি এই আদিবাসী অংশের মানুষকে দেওয়া হয়েছিল সেগুলো প্রতিদিন আক্রান্ত হয়েছে, লঙ্ঘিত হয়েছে। কর্পোরেটদের স্বার্থে, বড় পুঁজিপতির স্বার্থে আজকে আদিবাসীদের যে জল, জঙ্গল এবং জমিনের উপর যে অধিকার ছিল সে সমস্ত কিছু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত জঙ্গলকে আজকে বড় বড় কর্পোরেটদের হাতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে আদানি আম্বানিদের মতো বড় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর জন্য যারা দীর্ঘদিন ধরে এই জমিতে বসবাস করেছে, বনে বসবাস করেছে, জঙ্গলে থেকেছে, জঙ্গলের সম্পদকে রক্ষা করেছে, তারাই আজকে নিজেদের বাসস্থান থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। উন্নয়নের নাম করে যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে, যে জঙ্গলকে নেওয়া হচ্ছে, সেখানে যারা বসবাস করত তাদের কাছে উন্নয়নের বিন্দুমাত্র কোনো কিছু পৌঁছেছে না, বরং তাদের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। এরকম উন্নয়নের কোনো প্রয়োজন আছে বলে আমরা ডিওয়াইএফআই মনে করি না। ভারতবর্ষের উন্নয়ন তখনই হতে পারে যখন ভারতবর্ষের এই গরিব, প্রান্তিক, মধ্যবিত্ত সমস্ত মানুষের হচ্ছে উন্নয়ন ঘটবে, তাহলেই ভারতবর্ষে প্রকৃত উন্নয়ন হবে। কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার তারা
এই পিছিয়ে পড়া এই আদিবাসীদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা ছিল সেটা তুলে দিতে চায়। আপনারা ইতিমধ্যে দেখবেন জাতীয় শিক্ষানীতি 2020 যা প্রকাশিত হয়েছিল, সেখানে সরকারি স্কুল কলেজে বা সেখানকার চাকরিতে সংরক্ষণের বিষয়ে একটা কথাও হচ্ছে বলা হয়নি। আসলে এই বিজেপি আগামী দিনে সংরক্ষণকে তুলে দিতে চায়। আমরা বলছি যারা কয়েকশো বছর ধরে শোষিত হলো, নিপীড়িত হলো, তাদেরকে যদি আমরা সমাজের মূল স্রোতে নিয়ে আসতে না পারি, তাদের যদি স্বাভাবিক উন্নয়ন আমরা করতে না পারি, তাহলে হচ্ছে এই সংরক্ষণ সরিয়ে দিলে আরো বড় বিপদ হবে। আসলে বড় বিপদে ফেলতে চাইছে এই কেন্দ্রের এবং রাজ্যের যেখানে যেখানে বিজেপি রয়েছে সেখানকার সরকারগুলো। কারণ বেশি শোষণ করতে পারলেই এই বড় কর্পোরেট বা পুঁজিপতি তারা হচ্ছে বেশি মুনাফা করতে পারবে। আমরা দেখছি যেখানে যেখানে বিজেপি রাজ্য সরকারে রয়েছে সেখানে ইউনিভার্সাল সিভিল কোডকে লাগু করা হয়েছে। ত্রিপুরাতে হয়েছে, পশ্চিমবঙ্গে এখন হয়েছে, আসামে হয়েছে। যে দেশে এত ভাষার বৈচিত্র্য, জাতির বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য রয়েছে, সেই দেশে কখনো এক দেশ এক আইন এটা হচ্ছে চালু হতে পারে না। প্রত্যেক আদিবাসী হোক বা বিভিন্ন ধর্মের হোক, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব হচ্ছে ঐতিহ্যকে মাথায় রেখে বিভিন্ন আইনে হচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ছিল। সেই সমস্ত সুযোগ সুবিধাকে বন্ধ করে দেওয়া চক্রান্ত হচ্ছে এই ইউনিভার্সাল সিভিল কোড। আদিবাসীরা বিশেষ করে এই ইউনিভার্সাল সিভিল কোডের মধ্য দিয়ে বড় হচ্ছে বিপদে পড়বে। কারণ তাদের যে নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতিকে স্বীকার করে না এই ইউনিভার্সাল সিভিল কোড। তাই আমরা বলছি যে সাধারণ মানুষের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে এই ইউনিভার্সাল সিভিল কোড হচ্ছে লাগু করা যাবে না। আপনারা জানেন, যারা এই ইউনিভার্সাল সিভিল কোড নিয়ে কাজ করছিল 2016 সালেই তারা জানিয়েছিল যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই ইউনিভার্সাল সিভিল কোড লাগু করার কোনো প্রয়োজন নেই। কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আসল শক্তি। আমাদের দেশ এমন একটা দেশ যে দেশে প্রতি 100 কিলোমিটারে ভাষার কিছু পরিবর্তন হয়, খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়, ধর্মের পরিবর্তন হয়, খাবারের পরিবর্তন হয়। যে দেশে এত বৈচিত্র্য, সেই দেশে বৈচিত্র্য অনুযায়ী হচ্ছে আইন থাকা প্রয়োজন। তবে হ্যাঁ, আমরা ডিএফআই একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যে সমস্ত আইন পিছিয়ে পড়া আইন বা যেগুলো হচ্ছে মানুষকে পিছিয়ে নিয়ে যায়, সে সমস্ত আইনের পরিবর্তন হোক, আমাদের সেই আইনগুলো প্রগতিশীলতার পক্ষে হাঁটুক। কিন্তু তাই বলে এক দেশ এক আইনের নামে কোনো আইনকে হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, এই যে কেন্দ্রের সরকার মনরেগা প্রকল্প, 100 দিনের কাজের প্রকল্পকে বন্ধ করে দিল, তার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আদিবাসী অংশের যুবরা এবং যারা গ্রামে থাকে সেই সমস্ত যুবরা। আপনারা জানেন যে এই মনরেগা যখন বামপন্থীরা বেশি সংখ্যায় জিতে এসে লোকসভাতে ইউপিএ এক গভর্নমেন্টকে সাপোর্ট করেছিল, তখন এই বামপন্থীদের মস্তিষ্ক প্রসূত ছিল এই 100 দিনের কাজ। আমরা ডিএফআই দাবি করেছি 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, মজুরি বাড়াতে হবে। আর কেন্দ্রের বিজেপি সরকার কি করলো? কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজকে হচ্ছে বন্ধ করে দিল। তারা কোনো দায়িত্ব গ্রহণ করবে না। বেকার যুবরা, আদিবাসী যুবরা কাজ পাবে না, সরকার হচ্ছে তার দায়িত্ব থেকে সরে আসছে। এখন নতুন যে একটা যোজনা তারা চালু করতে চাইছে, সেখানে তারা অনেকগুলো গোদা গোদা কথা বলছে, কিন্তু আসল কথা হচ্ছে সেখানে টাকার টাকার সংস্থান করবার প্রশ্নে অনেক অসুবিধা হবে। রাজ্যকে যুক্ত করছে টাকার প্রশ্নে। তারা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন কন্ট্রাক্টর তারা হচ্ছে কাজ করতে পারবে, তার একটা ব্যবস্থা হচ্ছে তারা করে দিচ্ছে। কিন্তু তারা যদি প্রকৃতই গ্রামের মানুষকে, আদিবাসী যুবদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করতে চাইতো, তাহলে তারা মনরেগার কাজকে 100 দিনের পরিবর্তে 200 দিন করত। কিন্তু তারা সেই কাজ হচ্ছে করতে চায় না। তাই আমরা বলছি এই মনরেগাকে চালু রাখতে হবে এবং 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। তাই নিয়ে আমরা আদিবাসী যুবদের মধ্যে এবং সাধারণ গ্রামীণ যুবদের মধ্যে ডিএফআই আগামী দিনে লড়াই আন্দোলনকে হচ্ছে আমরা সংগঠিত করব। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি,
এই কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী সাধারণ মানুষ তাদের মধ্যে হচ্ছে একটা বিভাজন করতে চাইছে। আমরা এই বিভাজনের বিরুদ্ধে হচ্ছে আমরা লড়তে চাই। আমরা বলছি মানুষের মধ্যে মানুষের কোনো বিভাজন করা যাবে না। আপনারা দেখবেন বিভিন্ন প্রশ্নে এই বিভাজন হচ্ছে ত্রিপুরার বুকে, আসামের বুকে, পশ্চিমবঙ্গের বুকে শুরু হয়ে গিয়েছে এখানে। এবং আমাদের আরেকটা প্রশ্ন যেটা আমরা আলাপ আলোচনা করেছি যে আমাদের দেশে এখন আবার জনগণনা শুরু হয়েছে। এই জনগণনাতে সেখানে মানুষের তার ধর্মের কথা লিখবার সময় দাঁড়িয়ে এই আদিবাসী তারা যাতে তাদের সত্যি জিনিসটা লিখতে পারে তার জন্য কোনো অপশন হচ্ছে রাখা হলো না। সেখানে আদার্স বলে একটা অপশন রাখা রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে সেই আদার্সে ক্লিক করলে কি কি হতে পারে বা কি হবে, কিভাবে নথিভুক্ত হবে তার বিস্তারিত কোনো হচ্ছে পরিকল্পনার কথা আমরা কেন্দ্রের সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে শুনিনি। কিন্তু যে সমস্ত আদিবাসী যারা প্রকৃতির পুজো করেন, যারা নিজেদেরকে হিন্দু বা অন্য কোনো ধর্মে বলে হচ্ছে ঘোষণা করেননি, তারা কি লিখবে তার জন্য একটা স্পষ্ট হচ্ছে গাইডলাইন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে থাকা উচিত। কারণ আমাদেরকে অনেক আদিবাসী মানুষ জানিয়েছেন যে সেখানে এটা না থাকার জন্য, বিশেষ করে অনেকে তার মধ্যে রয়েছেন যারা হচ্ছে খ্রিস্টান, তারা যদি হচ্ছে খ্রিস্টানে তারা হচ্ছে ক্লিক করেন বা তারা অপশন দেন, তাহলে আগামী দিনে তাদের নাম হচ্ছে এই জনগণনার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে এবং তাদেরকে যে আদিবাসী হিসেবে যে স্বীকৃত দেওয়া হয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে তারা মনে করছেন। তাই আমরা বলছি এই আদিবাসীদের যখন জনগণনা হবে তারা যাতে প্রকৃত জিনিসটা লিখতে পারেন তার জন্য হচ্ছে জনগণনায় অবিলম্বে কেন্দ্রের সরকারকে ব্যবস্থা করতে হবে। এছাড়াও এই ত্রিপুরার বুকে দাঁড়িয়ে আজকে কর্মসংস্থানের ব্যাপক সংকট। আপনারা জানেন এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য সরকারের দপ্তরে প্রায় 51,000-এর বেশি শূন্য পদ রয়েছে। বিধানসভাতে এই রাজ্যের সরকার যে হিসেব পেশ করেছে সেই হিসেবগুলোকে একত্রিত করে আমরা ডিএফআই জানতে পেরেছি প্রায় 51,000-এর বেশি শূন্য পদ রয়েছে। এই শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। কারা বলেছিল 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে এই ত্রিপুরার বুকে দাঁড়িয়ে মিসড কলে চাকরি হবে, বেকার যুবরা মিসড কল দেবে আর বিজেপি ক্ষমতায় আসলে চাকরির ব্যবস্থা করবে। আমরা জানতে চাই এত বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে ক্ষমতায় এসছেন, মুখ্যমন্ত্রী থেকে ধরে অন্যান্য মন্ত্রিসভার যারা পারিষদ রয়েছেন, যারা বিজেপি নেতা রয়েছেন, তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই কি কাজের ব্যবস্থা করেছেন যে বেকারত্বের সংখ্যা আজকে ত্রিপুরার বুকে 51,000 শুধু সরকারি দপ্তরে রয়েছে। ত্রিপুরার আজকে সমস্ত অংশের যুবদেরকে কাজ করবার জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে, এখানে কোনো কাজ নেই। ত্রিপুরাতে কোনো বড় শিল্প এই সময় দাঁড়িয়ে হয়নি, বরং আমরা একটা অদ্ভুত জিনিস ত্রিপুরার বুকে দেখতে পাচ্ছি যে পোস্টালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মালগাড়িতে কি পরিমাণ ড্রাগসকে হচ্ছে পাঠানো হচ্ছে, কিছু ধরা পড়ছে। কিন্তু আমরা যা মনে করছি তাতে বা যা বোঝা যাচ্ছে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার মধ্য দিয়ে এখনো পর্যন্ত যা ধরা পড়েছে ড্রাগস ত্রিপুরার বুকে সেটা হচ্ছে হিমশূলের চূড়া মাত্র। 10% তো ধরা পড়েনি। এরকম কত ড্রাগস যে ত্রিপুরার বুকে ছড়িয়ে গিয়েছে এবং ত্রিপুরা থেকে এই নর্থ ইস্টের অন্যান্য রাজ্যে ছড়িয়ে গিয়েছে সেটা সহজে অনুমান করা যায়। কারণ এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এবং ত্রিপুরার বুকে কিন্তু নেশার সমস্যা আজকে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অল্প বয়সীরা নেশায় আক্রান্ত হচ্ছেন। এর জন্য ত্রিপুরার বিজেপি সরকার কি করছে আমরা জানতে চাই। শুধু বড় বড় কথা বললে হবে না, ভাষণ দিলে হবে না। যারা ড্রাগ মাফিয়া তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন ত্রিপুরার বুকে বেশ কিছু ড্রাগ মাফিয়া ধরা পড়েছে, মানে সরকার বাধ্য হয়েছে ধরতে। তাদের বেশিরভাগেরই দেখবেন যোগ রয়েছে কোনো না কোনো ভাবে বিজেপির সাথে। বিজেপির অঞ্চলের কোনো ছোট নেতা তারা সরাসরি ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তার প্রমাণ হচ্ছে ত্রিপুরার বুকে রয়েছে। এটা আমাদেরকে আলাদা করে বলতে হবে না। তাই আমরা বলছি এই নেশার বিরুদ্ধে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বিজেপি এবং টিওয়াইএফ দীর্ঘদিন ধরে লড়াই করছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, হ্যাঁ আমরা হুঁশিয়ারি দিচ্ছি, তার কারণ
যেভাবে নেশা অল্প বয়সী যুবদেরকে গ্রাস করেছে ত্রিপুরার বুকে এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে, এটা একটা আগামী কয়েকদিনের মধ্যে ভয়াবহ জায়গায় চলে যাবে। ডবল ইঞ্জিনের সরকার বলেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যাতে এই নেশার থেকে মুক্ত হতে পারে ত্রিপুরার যুব সমাজ, নর্থ ইস্টের যুব সমাজ, এবং ড্রাগ মাফিয়াদেরকে ধরতে হবে। আর আপনারা যদি মনে করেন ধরবেন না, নেশার রমরমা হবে আপনাদের প্রত্যক্ষ মদতে, তাহলে আমরা বলছি আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যে আন্দোলন করছি সেই আন্দোলনের তীব্রতা আগামী দিনে অনেক বাড়বে। মূলত এই বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের যে গতকালকে রাজ্য কমিটির মিটিং এবং আজকে যে আমরা আদিবাসী যুবদের যে মূল সমস্যাগুলোকে নিয়ে আলাপ আলোচনা করেছি, মূলত এই বিষয়গুলোই আমাদের মধ্যে এসছে। আমরা একটা কথা নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে চাই যে ত্রিপুরার বুকে এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার বুকে আমাদের আগামী দিনের লড়াই আন্দোলন অনেক বেশি তীব্র হবে। এখানে পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআইয়ের সম্পাদক রয়েছেন, আসামের ডিওয়াইএফআইয়ের সম্পাদক রয়েছেন, আমাদের টিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন, ত্রিপুরার সম্পাদক রয়েছেন আমাদের এখানে, এছাড়াও আমাদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন, আপনারা তাদেরকেও প্রশ্ন করতে পারেন। आगे तुम तो आज हम लोगों ने ट्राइबल समस्या को लेके डिस्कस किया है। अभी एक बात बोलना चाहता हूँ, असम में 2016 में बीजेपी का गवर्नमेंट आया, फिर त्रिपुरा में आया, अभी वेस्ट बंगाल में आया है। बीजेपी का गवर्नमेंट सबको टोपी पहनाता है। यहाँ पर भी हिमंत बिश्व शर्मा आके, असम का सीएम आके बहुत सारा मीटिंग किया, त्रिपुरा में भी। वो ट्राइबल और नॉन ट्राइबल दोनों का वोट लेता है और सबको टोपी पहनाता है, वही सच बात है। अभी ट्राइबल लोगों का असम में बहुत ज़्यादा समस्या चल रहा है, क्योंकि सब माटी लैंड वो लोग ट्राइबल से लेके अंबानी, अदानी, पतंजलि को देना चाहता है। अभी जो ट्राइबल डिस्ट्रिक्ट है असम में, उस डिस्ट्रिक्ट में 6 शेड्यूल डिस्ट्रिक्ट में जहाँ ट्राइबल लोगों का अधिकार सुनिश्चित होना चाहिए, वो डिस्ट्रिक्ट में प्रतिवाद चल रहा था। अभी कार्बी आंगलोंग में प्रतिवाद चल रहा था, अभी कार्बी लोग प्रतिवाद कर रहा था, बोडो लोग प्रतिवाद कर रहा था, तिवा लोग प्रतिवाद कर रहा था। इसीलिए ट्राइबल लोगों को ये अच्छी तरह से समझना चाहिए कि सबको टोपी पहनाता है और बेवकूफ बनाता है बीजेपी। हिमंत बिश्व शर्मा इसमें माहिर है, हिमंत बिश्व शर्मा इसमें एक्सपर्ट है। इसीलिए त्रिपुरा में भी वो ट्राइबल नॉन ट्राइबल लेकर जो इशू वो लोग ले जाना चाहता है, उससे ट्राइबल लोगों को निकल के आना चाहिए। क्योंकि हम लोग क्या देख रहे हैं, अभी असमीज लोगों का एक जो संगठन था, जो पार्टी था, एजीपी असम गण परिषद, वो पार्टी पूरा श्रिंक होके उसको निगल लिया है बीजेपी। अभी बीटीएडी में जो ट्राइबल लोगों का 2 पार्टी था, यूपीपीएल, वो बीजेपी के साथ ही था यूपीपीएल। लेकिन यूपीपीएल का क्या हुआ, यूपीपीएल को बीटीएडी का इलेक्शन में यूपीपीएल था, लेकिन बीजेपी उसके अगेंस्ट कैंडिडेट दे दिया, फिर उसमें बीपीएफ जीत के आया, फिर अभी बीपीएफ बीजेपी के साथ है। इसीलिए बीजेपी ट्राइबल नॉन ट्राइबल सब लोगों को टोपी पहनाता है, बेवकूफ बनाता है, और उनका पूरा धंधा है कैसे बिग कॉर्पोरेट को, जो पूंजीपति है अंबानी, अदानी, उन लोगों को कैसे लैंड दिया चाहिए। अभी पूरा लैंड इशू के मामले में पूरा कॉर्पोरेट को लैंड देने के लिए बीजेपी प्लान कर रहा है असम में, और इसके विरुद्ध ट्राइबल लोग प्रतिवाद कर रहे हैं। শুরু করব। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আসাম এবং ত্রিপুরা, এই 3টি রাজ্যের আদিবাসী অংশের আমাদের যুব কর্মীদেরকে নিয়ে আজকে আমরা ত্রিপুরায় কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির পক্ষ থেকে আমরা একটা সভা অনুষ্ঠিত করেছি।
মূল কারণ এবং মূল কথা যে আজকের সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষ ভালো নেই, ভারতবর্ষের বেকার যুবকরা ভালো নেই। গোটা ভারতবর্ষটা পরিচালনা করছে পুঁজিপতিরা, কর্পোরেটদের অঙ্গুল হিলনে আজকের দুনিয়ায় গোটা ভারতবর্ষটাকে গ্রাস করার একটা প্রচেষ্টা চলছে। আজকের সময়ে যে ফ্যাসিবাদ থেকে নয়া ফ্যাসিবাদের উত্তরণ, তার মুখোশ দেখা যাচ্ছে। এবং আজকের সময়ে দাঁড়িয়ে আদিবাসী অংশের মানুষের মধ্যে যে জল, জমি, জঙ্গলের অধিকার, এই অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের অভ্যন্তরে জাতি, ধর্ম, ভাষা, বর্ণর ভিত্তিতে গোটা ভারতবর্ষটাকে ভাগ করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। যদি কর্মসংস্থানের প্রশ্নে দেখেন, ভারতবর্ষের কর্মসংস্থান তলানিতে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বেকার যুবকরা কাজ না পেয়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আদিবাসী অংশের একটা বড় অংশের মানুষের মধ্যে জল, জমি, জঙ্গলের যে অধিকার, সে অধিকারকে খর্ব করা হচ্ছে। পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর এবং ত্রিপুরায় বামপন্থী সরকারের সময় এই আদিবাসী অংশের মানুষের মধ্যে যে জমি দেওয়া হয়েছিল, যে অধিকার দেওয়া হয়েছিল, সে অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে এবং তাদের জমিকে কেড়ে নেওয়া হচ্ছে। এই আদিবাসী অংশের মানুষ সবুজের মধ্যে থাকতে ভালোবাসে। গোটা ভারতবর্ষের এই সবুজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি দার্জিলিংয়ের পাহাড় বলেন, কোচবিহারের জঙ্গল বলেন, জলপাইগুড়ির জঙ্গল বলেন, আলিপুরদুয়ারের জঙ্গল বলেন, বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গল বলেন, সমস্ত জায়গায় জঙ্গলগুলোকে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এবং প্রতিদিন কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। নদীর বালি, নদীর পাথরকে চোরাপথে বিক্রি করে দিয়ে নদীর গতিপথকে ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ধ্বংসের মুখে প্রতিদিন গাছ যেমন একদিকে চুরি করে বিক্রি করছে দেশের সরকারের একটা বড় অংশ এবং রাজ্য সরকারগুলির একটা বড় অংশের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, আরাবল্লী পাহাড়ের মতন পাহাড়কে বিক্রি করে দেওয়া হচ্ছে কর্পোরেটদেরকে, নিকোবর দ্বীপপুঞ্জকে বিক্রি করে দেওয়া হচ্ছে, পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। এই আদিবাসী অংশের মানুষের যে জল, জমি, জমির অধিকার, সে অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের বৈচিত্র্য, আদিবাসী অংশের মানুষের বৈচিত্র্য, তাদের যে জঙ্গলের মধ্যে থাকার যে অধিকার, সে অধিকার থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে। আদিবাসী অংশের মানুষ যখন প্রকৃতির দেবী দেবকে পুজো করে, তখন আরএসএস, বিজেপি এদের মাথায় প্রতিদিন এদেরকে সনাতনী ধর্মে নিয়ে আসার জন্য বিভিন্ন প্রচেষ্টা শুরু করেছে এবং এদের সংস্কৃতি থেকে, এদের বৈচিত্র্য থেকে এদেরকে প্রতিদিন খর্ব করা হচ্ছে। এর পেছনে রয়েছে আরএসএস এবং বিজেপির একটা বড় হাত। উন্নয়নের নাম করে জমিগুলোকে দখল করা হচ্ছে। যে জমিতে ছোট থেকে একজন আদিবাসী মানুষ বড় হয়েছে, সেই জমি কর্পোরেটদের হাতে যখন চলে যাচ্ছে, সেই জমিতে বড় হোটেল তৈরি হচ্ছে, বড় রিসোর্ট তৈরি হচ্ছে, নিজের জমিতেই সেই আদিবাসী অংশের মানুষকে কাউকে প্লেট ধুতে হচ্ছে, কাউকে থালা ধুতে হচ্ছে, কাউকে বাসন মাজতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলার, ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের অধিকার। কাজ নেই, প্রতিদিন পশ্চিমবঙ্গের আদিবাসী অংশের মা বোনেদেরকে গাড়িতে করে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। চা বাগান এলাকায় আদিবাসী অংশের মা বোনেরা কাজ পাচ্ছে না, তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বামপন্থী সরকারের সময় আদিবাসী অংশের মানুষের জন্য যে এসটি হোস্টেলগুলো চালু হয়েছিল, সেই হোস্টেলগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু বন্ধ হয়ে যাচ্ছে না, শিক্ষা থেকে প্রতিদিন তারা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলার অযোধ্যা পাহাড়, যে পাহাড়ের দুর্গা প্রকল্পের নাম করে গোটা পাহাড়টাকে শেষ করে দেওয়া হচ্ছে।
গোটা ভারতবর্ষ আজকের সময় দাঁড়িয়ে ভালো নেই। আদিবাসী অংশের যারা মহিলা, তারা ট্রাফিকিংয়ের মধ্যে করছে, তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, অন্য জায়গায় পাচার করা হচ্ছে, তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, এমনকি পেটের ক্ষুধার তাড়নায় বাবা তার কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই ঘটনাও পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। চা বাগানের শ্রমিকরা, তাদের মধ্যে একটা বড় অংশের আদিবাসী অংশের মানুষ, তারা খাবার পাচ্ছে না, রেশন পাচ্ছে না, প্রতিদিন অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে। এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানে কাজ করছে, দিনের শেষে 120 টাকা থেকে 200 টাকা ইনকাম হচ্ছে। ছোট্ট কোলের বাচ্চাটাকে একটা চা বাগানের মধ্যে ছোট্ট একটা খাঁচার ঘরে বন্দি, সেই বাচ্চাটা একটু মায়ের দুধ পান করবে, সেই ক্ষমতাটুকু প্রতিদিন হারিয়ে ফেলছে। এটাই হচ্ছে আমাদের বাংলা, যেখানে প্রতিদিন অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অভাবের কারণে, পাচার হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করছে। এমনকি আমাদের পশ্চিমবাংলায় SIR এর নাম করে এই আদিবাসী অংশের মানুষ ছাড়া অন্য অংশেরও মানুষ অসহায় অবস্থায় আছে। এই আদিবাসী ভাষা জানে না, বাংলা ইংরেজির মতো নয়। যারা নামটা লিখছেন, নামের স্পেলিং ভুল করছেন, ভুল করার পরে এই অংশের মানুষের যখন নাম বাদ যাচ্ছে, তখন তারা খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। ST হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই বাংলায় আদিবাসী অংশের মানুষ ভালো নাই। তাই আমরা চাইছি সব অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে DYFI এর নেতৃত্বে বৃহত্তর লড়াই আন্দোলনের রাস্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।